আমরা যে কথাটা বলেছিলাম যে চারটা খবরে আমরা বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখবো এবং একই সঙ্গে বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে তাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সেখানে জেহাদিদের কার্যত মুক্তাঞ্চলে পরিণত হয়েছে গোটা বাংলাদেশ। পিঙ্কি নিশ্চয়ই মনে আছে যে এইভাবে অভিনেত্রীকে গ্রেফতার করা হচ্ছে সেই ঘটনাটার কথা। দেখো, কণ্ঠরোধ একটা শিল্পী যিনি হয়তো বাংলাদেশের স্বর হয়ে ওঠেন, সেই শিল্পীর আজকের স্বর বন্ধ করার জন্য তাকে গ্রেফতার করা হচ্ছে। মৌলবাদের বাংলাদেশ পরিণত হয়েছে এবং সেই বাংলাদেশ আজকের আর দেশ নেই, দেশে পরিণত হয়েছে। আমরা কথা বলবো সেই খবরে, সেই খবরের দিকে নজর রাখবো পৌলমী। তবে তার আগে আমরা একটু প্রতিবেদনটা দেখি। একদম তাই। শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবই অতীত। 1.5 লাখ বর্গ কিলোমিটারের বাংলাদেশে এখন গোটাটাই ধর্মান্ধতা আর মৌলবাদ। বুধবার শুধু বঙ্গবন্ধুর বাসভবনই ভাঙল না, একই সঙ্গে ভেঙে গুড়িয়ে গেল বাংলাদেশে অবশিষ্ট মানবতার ছিটেফোঁটা যা বেঁচে ছিল সবটাই। শেখ মুজিবের বসত বাড়ির ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জঙ্গি আইসিসের পতাকা ওড়ালো জিহাদিরা। ইসরায়েলে ঢুকে নিরাপরাধ মানুষদের নির্বিচারে খুন করেছিল হামাসের জঙ্গিরা। অপহরণ করে নিয়ে গেছিল ইসরায়েলি তরুণীদের। ধূলিসাৎ হয়ে যাওয়া বঙ্গবন্ধুর বাসভবনে দাঁড়িয়ে ওড়ানো হলো প্যালেস্তাইনের পতাকাও। হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশিদের মৌলবাদী চিন্তা গেলানো হচ্ছিল একটু একটু করে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ভুলিয়ে শেখানো হচ্ছিল পাকিস্তান প্রীতি। তারই ফসল বঙ্গবন্ধুর বসত বাড়ি ভেঙে গুড়িয়ে দিতে হাত কাঁপল না ইউনূসের পোষা জিহাদিদের। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে এরা কেউই চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। আজকে যারা এই যে আইসিস পতাকা উড়াচ্ছে, প্যালেস্টাইনের পতাকা উড়াচ্ছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে এই যে স্বাধীনতা যেটা তারা 54 বছর আগে পেয়েছিল সেটা তাদের কাম্য ছিল না। হাসিনা দেশ ছাড়ার পর প্রধানমন্ত্রীর বাসভবন থেকে টেবিল চেয়ার থেকে অন্তর্বাস, কিছুই চুরি করতে ছাড়েনি জামাতিরা। বঙ্গবন্ধুর বাড়ি থেকেও ইট, কাঠ, এমনকি সিঙ্ক অব্দি খুলে নিয়ে গিয়েছে মৌলবাদী চোরেরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আসলে ইসলামী মৌলবাদীদেরই ষড়যন্ত্র সেটা আরও স্পষ্ট। যে সমস্ত তথাকথিত মুক্তমনা বামপন্থীরা সেই আন্দোলনের শরিক ছিলেন তাদেরও এখন কিছুই করার নেই। বাংলাদেশের তালিবানীকরণ সম্পূর্ণ হয়েছে ইউনূসের মধ্য দিয়ে। ইউনূস কিভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, কোন শান্তি কার জন্য করেছেন সেটা আজকে দেখতে পাচ্ছি। যারা শান্তি পুরস্কার দিয়েছেন তাদের উচিত এই মুহূর্তে এই শান্তি পুরস্কার কেড়ে নেওয়া। ভাষা আন্দোলনের ইতিহাস তো দূর, এখন আফগানিস্তানি যেন বাংলাদেশের পাথেও। ভারত তাদের এজেন্ডার দিয়ে বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করায়া ভারত আমাদের দেশের নাগরিকদের উপর চাপায় দেওয়ার চেষ্টা করে। এগুলো আওয়ামী লীগের ষড়যন্ত্র, এগুলো রয়ের ষড়যন্ত্র, এগুলো ভারতের ষড়যন্ত্র। এক অন্ধকার পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। সময় যত গড়াচ্ছে সেই পথ থেকে ফিরে আসাটাও ততই কঠিন হয়ে উঠছে বাংলাদেশের জন্য। রিপাবলিক বাংলা। খুব উল্লেখযোগ্যভাবে একটা কথা দিয়ে শুরু করতে চাই পৌলমী। কিছুক্ষণ আগে আফরোজ শাওন যে এই মুহূর্তে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি দেখছিলাম এবং আমাকে খুব হয়রান করলো। তার লাস্ট যে পোস্ট সেখানে রয়েছে ডিফেন্স পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের যে সেনা তাদের টুইট করা বা এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটা পোস্ট, যেখানে তারা এই ধ্বংসলীলা যেটা চালানো হয়েছে বাংলাদেশে সেটাকে সাপোর্ট করে বা সমর্থন করে টুইট করেছিল বা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল। সেটা শাওন সেটাকে কার্যত কটাক্ষ করে তিনি সেই পোস্টটি করেন এবং কি অদ্ভুত সমাপতন। এই পোস্টের পর শাওন গ্রেফতার। একজন শিল্পী যার হয়তো কণ্ঠ বাংলাদেশ তথা একটা দেশের স্বর হয়ে উঠতে পারে, তাকে গ্রেফতার, রাষ্ট্রদ্রোহিতার জন্য গ্রেফতার। পৌলমী, এই বিষয়গুলো কি প্রশ্ন তুলে দিচ্ছে না যে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে রয়েছে? যে ছবিগুলো আমরা দেখছি এবং তিনি অভিনেত্রী, একাধারে শিল্পী, তিনি যখন প্রতিবাদ করেছিলেন, কেননা বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখছি লাগাতার, একদিকে বঙ্গবন্ধুর বাসভবনে যেভাবে হামলা হয়েছে, শুধু হামলা বললে ভুল বলা হবে, ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ, এমনকি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বাসভবন এবং তাদের যে আত্মীয়দের বাড়ি। প্রত্যেকের জায়গাতে যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটছে, বাংলাদেশ জুড়ে যেভাবে নৈরাজ্যের পরিস্থিতি চলছে, তাতে যদি প্রতিবাদ করা হয় তার মাসুল কিভাবে দিতে হয় তা হয়তো তাকে গ্রেফতার করে, শাওনকে গ্রেফতার করেই হয়তো বুঝিয়ে দিতে চাইছে এই কট্টরপন্থী ইউনূসের সরকার। আমরা চারটা খবরে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। অরিত্র, একটাই বিষয় জানতে চাইব যে
মৌলবাদের জিহাদিদের যেভাবে মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে বাংলাদেশ, তাতে তো এই প্রশ্নটা বারবার দানা বাঁধছে যে যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করা হয়, সেই অন্যায়ের প্রতিবাদের মাসুল কি তাহলে রাষ্ট্রদ্রোহিতা, গ্রেফতার? দেখুন, এই রাষ্ট্রদ্রোহিতা কথাটাকে ডিফাইন করতে গেলে আগে রাষ্ট্র কথাটাকে বুঝতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে আইডেন্টিটিটা কি, সেটাই এখন একটা গোলমেলে জায়গায় রয়েছে। এখন আজকে বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ হয়েছে বা তাকে তার বিভিন্ন রকম হিউমিলিয়েশন করা হচ্ছে, মূর্তি ভাঙচুর করা হয়েছে, এরপরে শেখ হাসিনার বাড়িতেও যাওয়ার একটা পরিকল্পনা নাকি হয়েছে। এবার ঘটনা হচ্ছে এগুলো যদি রাষ্ট্রদ্রোহিতা না হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতা কোনটা? তার কারণ যে কোনো সরকারের ক্ষেত্রে এখন যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, আমাদের ইউনূস যখন চেয়ার করেছেন প্রথম, তখন তিনি বলেছিলেন যে তিনি সবার আগে দ্রুত ভোটটা করাবেন, কিন্তু আজকে প্রায় 1 বছর ঘুরে গেল, ভোটের কোনো নামগন্ধ নেই। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত কনস্টিটিউশনাল রিফর্ম কিছু হয় ততক্ষণ পর্যন্ত ইন্টারিম কনস্টিটিউশন বা অন্তর্বর্তী সংবিধান হিসেবে এক্সিস্টিং যে সংবিধানটা বাংলাদেশের রয়েছে সেইটাই থাকবে। এবং সেই সংবিধান অনুসারে এখনও পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রের যে ডেফিনিশন, সেখানে কিন্তু বঙ্গবন্ধুর একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে যে সোশ্যাল রেসপন্সিবিলিটিসগুলোর কথা বলা হয়েছে, সেখানে বঙ্গবন্ধুর আইডেন্টিটিটাকে প্রোটেক্ট করা রাষ্ট্রের একটা দায়িত্বের মধ্যেই পড়ে। সেইখানে যখন একদল লোকজন এরকম বিভিন্ন জায়গায় গিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, কিছু আনলফুল অ্যাসেম্বলি তৈরি করছে, মানে বেআইনি মিছিল বেরোচ্ছে এবং সেখানে মানে কুৎসা রটাচ্ছে, হিংসা চড়াচ্ছে, সেইগুলোর ব্যাপারে রাষ্ট্র কোনো কথা বলছে না। একদমই তাই। তাহলে যখন প্রচন্ডভাবে তো মদত রয়েছে রাষ্ট্রে। হ্যাঁ, দেখুন, এখানে এখন বিষয়টা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার যেটা বক্তব্য, সে তার নিজস্ব স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। যে ভিত্তির পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, তারা মনে করছে যে সেই স্বাধীনতা তাদের ভুল ছিল। তার জন্য বারবার আপনারা দেখবেন যে কথায় কথায় ঘুরে ফিরে আসছে যে পাকিস্তান আমাদের বন্ধু এবং পাকিস্তান থেকে আলাদা, মানে পূর্ব পাকিস্তানটা যে বাংলাদেশ হচ্ছে সেটাই হয়তো মানতে চাইছে না এরা, এবং ইউনূসের সরকার হয়তো সেটাতেই মদত দিচ্ছে যেহেতু পূর্ব পাকিস্তানটা বাংলাদেশ হয়েছে। এই একটা মূল কারণ সেটা হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে যে নতুন প্রজন্মটা তৈরি হয়েছে, তাদেরকে ইতিহাসটা ভুলিয়ে দেওয়া হয়েছে। তারা ভুলে গেছে যে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল বা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন পাকিস্তান ব্রিটেনকে যে টেলিগ্রামটা বা চিঠিটা পাঠিয়েছিল, সেখানে লেখা ছিল উইথ আটমোস্ট গ্রিফ। পাকিস্তান একেবারেই সন্তুষ্ট হয়নি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবং এর আগে পাকিস্তান একাধিক যখন ওখানে ভূমিকম্প হয়েছে বা বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটির সময় প্রচুর মানুষকে ত্রাণ না দিয়ে হত্যা করেছে। ওখানকার পাকিস্তানি সামরিক বাহিনীর মাধ্যমে ওখানকার বহু বাংলাদেশি মেয়ে বোনরা ধর্ষিত হয়েছেন, ওখানকার বহু মানুষকে অনৈতিকভাবে খুন করেছে পাকিস্তান। সেই ইতিহাসগুলো তো মানতে চায়নি একসময় ইউনূসের এক সাকরেত। তিনি বলেছেন বীরঙ্গনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। আপনার কাছে আরও একটা প্রশ্ন থাকছে, আপনি বলছিলেন ধ্বংসলীলা বা রাষ্ট্রদ্রোহিতার কথা। যদি এই ধরনের একটা ধ্বংসলীলা চালানো হয় একজন বঙ্গবন্ধুর, যিনি বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে বা মিউজিয়ামে এই মুহূর্তে, তাহলে রাষ্ট্র কী ব্যবস্থা নিতে পারত? একজনও এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। কে গ্রেফতার হলো? যেটা প্রতিবাদ করেছে। এইটা আপনাকে কতটা আঘাত করছে একজন শিল্পী হিসেবে? দেখুন, যে কোনো জায়গাতেই আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যারা জাতির জনক হন বা জাতির যারা ফাউন্ডার হন, লিডার হন, তারা বিয়ন্ড রিজনেবল ডাউট হন না। আমাদের দেশেও কিন্তু গান্ধীজিকে নিয়ে ক্রিটিসিজম রয়েছে, আমাদের দেশেও আম্বেদকরের সমালোচনামূলক লেখা রয়েছে, এবং এটাই গণতান্ত্রিক পরিবেশের নিয়ম। আমাদের দেশে কিংবা যে কোনো স্বাধীন গণতান্ত্রিক দেশেই এই মুক্ত পরিবেশটা দেওয়াটা যে কোনো রাষ্ট্রের কাম্য। কিন্তু এখন ওখানে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে, আপনাকে যদি বাংলাদেশি হিসাবে নিজেকে স্বীকার করতে হয়, তাহলে বাংলাদেশ যে উগ্র মৌলবাদী পাকিস্তান পন্থা প্রমোট করছে, আপনাকে সেই সুরে কথা বলতে হবে, না হলেই আপনি রাষ্ট্রদ্রোহী। তার মানে বাংলাদেশ নিজের রাষ্ট্রের ডেফিনিশনটা চেঞ্জ করে এখন পাকিস্তানের উর্দু ভাষাভাষী যে ধর্মীয় মৌলবাদ, যে উগ্র পন্থা, সেই উগ্র পন্থাকেই নিজের রাষ্ট্রের ডেফিনিশনে ধরে নিয়েছে। এবং গতকাল আমরা দেখেছিলাম যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে মানে বাসভবনে যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, তার উপরে কিন্তু প্যালেস্তাইনের পতাকা উড়েছে, আইসিসির পতাকা উড়েছে। তাহলে তাদের যে মদত আছে এটা আর সত্যি নতুন করে আর বলার অপেক্ষা থাকছে না। কিন্তু যখন শিল্পী প্রতিবাদ করছেন, এবং তিনি এর আগে নয়, যখন অগাস্টে যখন সরকারের পতন হয়েছিল তিনি তখনও প্রতিবাদ করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন, আর এবার তাকে বলা হচ্ছে যে তিনি দেশ বিরোধী কাজ করছেন। তাহলে প্রতিবাদ করার মাসুল তাকে দিতে হচ্ছে। কিন্তু যদি প্রতিবাদ করতেই হয়, তাহলে প্রতিবাদের ভাষাটা কি হওয়া প্রয়োজন? দেখুন, এই মুহূর্তে প্রতিবাদের ভাষাটা কি হওয়া প্রয়োজন, মানে প্রতিবাদ করা যাবে কিনা, এটাই একটা অদ্ভুত জায়গায় চলে গেছে। খুব একটা ইন্টারেস্টিং, আমি গতকাল একটা ডেটা তারা প্রকাশ করেছে, আমি দেখছিলাম
যে মেয়েদের ক্রীড়া টিমকে তারা অশ্রদ্ধা করেছে, যে মেয়েদেরকে ফুটবল খেলা যাবে না এই ধরনের কটু মন্তব্য তারা করেছে, সেই ফুটবল টিমটাকেই তারা নাকি আগামী যে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান আছে সেইখানকার যে জাতীয় সম্মান সেই সম্মানে সম্মানিত করছে। তার মানে এদের এখন একটা মুখোশ তৈরি হয়েছে। একটা মুখোশ হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে এটা প্রমাণ করতে চায় বাংলাদেশ যে আমরা খুব সেকুলার আছি, আমরা মহিলাদের উন্নয়নের কথা বলছি ইত্যাদি ইত্যাদি। আর ভিতরে তাদের ইন্টারনাল মুখোশটা হচ্ছে যে তারা মেয়েদেরকে একেবারে বোরখা পরিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখছে, মেয়েরা যাতে পড়াশোনার আলোতে না আসে সেই ব্যাপারে তারা সক্রিয় ভূমিকা রাখছে, এবং মেয়েরা খেলাধুলা সহ অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এখানে একটু বিরত করবো, আমাদের পিসিআর টিমকেও বলবো যে ছবিটা আমরা সকাল থেকে দেখিয়েছি যে একজন মহিলা জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, সেই জয় বাংলা স্লোগান দেওয়ার পর তাকে প্রকাশ্যে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাকে রীতিমতো সামনে রেখে বালি ছোড়া হচ্ছে, তার কাপড় ধরে টানা হচ্ছে, একদম মানে একদল যুবক মিলে তাকে কিভাবে প্রকাশ্য রাস্তায় হেনস্থা করছে সেই ছবিটাও আমরা একবার একটু দেখাবো। তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, দেবশ্রী চক্রবর্তী, লেখক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দেবশ্রীদির স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। যে ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি এই মুহূর্তে, যে ছবিটা দেখাচ্ছি আমরা একটু বড় করেও দেখাতে পারি সেই ছবিটা। আজ প্রকাশ্যে যেভাবে একজন মহিলাকে হেনস্থা করা হচ্ছে, দেখুন একবার ছবিটা। তার অপরাধ একটাই যে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন। দেখুন একবার ছবিটা। পিঙ্কি, ছবিটাই তো অনেক কথা বলে দিচ্ছে যে এভাবে প্রকাশ্যে জয় বাংলা স্লোগান তিনি দিয়েছিলেন, তারপরেই পরিণতি। একদম। আমি একটু দেবশ্রীদির কাছে যাবো। দেবশ্রী চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, লেখক। দেবশ্রীদি, এই ছবিটা, যে ছবিটা দেখা যাচ্ছে একজন মহিলাকে ঘিরে ধরে কয়েকজন যুবক ইট বালি পাথর মারছে, আরও জানি না এই ক্যামেরা বন্ধ হওয়ার পর আরও কত কি হয়েছিল। আপনি একজন লেখক, আপনাকে এই ছবিটা কতটা বিচলিত করছে? এটা আমাদের পাশের দেশ, এটা আমাদের আপন দেশ, আমাদের ভাই বোনেরা থাকে বলে আমরা এতদিন পর্যন্ত মনে করতাম, সেই দেশের ছবি এটা। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো। আমাদের একটা কথা ভুললে চলবে না যে দক্ষিণ পূর্ব এশিয়া একটি বৃহৎ শক্তির উত্থান হচ্ছে, এবং তা হচ্ছে ভারতবর্ষ। এবং ভারতবর্ষের প্রতি এখন কিন্তু পৃথিবীর যে শক্তিশালী দেশগুলো প্রত্যেক দেশের নজর রয়েছে, এবং যে কোনোভাবে ভারতকে শেষ করার একটা পরিকল্পনা কিন্তু চলছে চারদিকে। একটা সেলে যখন ক্যান্সার ধরে তখন চারপাশে সবকটা ভালো সেলেও কিন্তু সে ক্যান্সারটা ছড়িয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি ভারতের কিন্তু চারপাশে সে ক্যান্সার সেলগুলোকে তৈরি করা হচ্ছে। কালকে যখন মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয় সেই মুহূর্তে আমার অস্কার জয়ী বিখ্যাত চলচ্চিত্র শিল্পী ইরানের তারেন আলী দুস্তির কথা আমার ভীষণভাবে মনে পড়ছিল। সময়টা ছিল 2022 সালে 13ই সেপ্টেম্বর। মাসা আমিনিকে যখন তেহরান মেট্রো থেকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয় হিজাব না পরার জন্য, এবং তারপরে যখন পুলিশ কাস্টাডির মধ্যে যখন তার অস্বাভাবিক মৃত্যু হয়, তখন সেই সময় কিন্তু এই ভদ্রমহিলা, যিনি হচ্ছেন বিখ্যাত অস্কার জয়ী একজন চিত্রশিল্পী তারেন আলী দুস্তি, তিনি এটা প্রতিবাদ করে একটা পোস্ট দিয়েছিলেন, এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং সেম জিনিস আমরা দেখছি, বাক স্বাধীনতা রুদ্ধ করে দেওয়ার একটা চেষ্টা চলছে, একদম মানে যেটা জিহাদ বলি আমরা ইসলামিক ভাষায়, সেইভাবে। এখানে আমি আরেকজনের কথা বলতে চাই, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট করাচি পাকিস্তান সাবিন মেহমুদের কথা বলতে চাই। সাবিন মেহমুদ একটা শো করতেন, অ্যান্ড আনসাইলেন্স ইন বালুচিস্তান, সেখানে তিনি বালুচিস্তানের উপর পাকিস্তানের অত্যাচারগুলোকে তুলে ধরতেন। করাচির রাস্তার মধ্যে তাকে গুলি করে মেরে দেওয়া হয়। আমরা আফগানিস্তান ফুটবল টিম, ক্রিকেট টিমের মহিলাদের টিমের ওপরে আমরা মানে নিষেধাজ্ঞা জারি করতে আমরা দেখেছি। সেখানে আমার ফানসুর বাসির বলে একজন মহিলা ক্রিকেটার আছেন, তিনি যখন একটি ইন্টারভিউ দিয়েছিলেন, সেটাও আমার ভীষণভাবে এই মুহূর্তে মনে পড়ছে যে আহমদুল্লাহ ওয়াসিফ বলে একজন তালিবানের যে কালচারাল কমিশনের যিনি হেড ছিলেন, তিনি বলেছিলেন মহিলারা কোনো রকম খেলায় অংশগ্রহণ করতে পারবে না, কারণ শরীরটা দেখা যাবে তাতে। এতে মেয়েদেরকে রাস্তার মধ্যে যে হারে আমরা, এবার দেখুন সেম জিনিস বাংলাদেশে হচ্ছে, প্রকাশ্যে বেত্রাঘাত করা হচ্ছে কি জন্য? হিজাব না পরার জন্য। সেম জিনিস আমরা আফগানিস্তানে দেখেছি। এবার এরপরে তো বাংলাদেশের তো আমরা বুঝতেই পারছি যে চূড়ান্তভাবে মৌলবাদী উত্থান হয়েছে, এবং এরপরে বাংলাদেশকে শেষ করে দেওয়া হবে। শেষ করে দেওয়ার পরে তার প্রভাব কিন্তু ভারতবর্ষের উপরে চূড়ান্তভাবে পড়তে চলেছে। এবং একটা দেশে কট্টরপন্থায় আফগানিস্তানকে হারিয়ে দিচ্ছে বাংলাদেশ, যেভাবে অন্ধকার জগতের দিকে যাচ্ছে ডুবে। আর একটু
এখানেই তো প্রশ্ন, আমাদের প্রতিবেশী একটা দেশ যাদের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক ছিল বা তাদের সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক যে একটা মানে বন্ধন, সেই বন্ধন একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল। কেন পৌলমী, ভাষার সম্পর্ক, আমরা দুটো দেশ একই ভাষা বলি, সেই ভাষা আমরা দেখতে পাচ্ছি পাশের দেশে সেই ভাষাকে, সেই সংস্কৃতিকে, সেই ভুলুণ্ঠিত করা হচ্ছে কার্যত। দেখুন, এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছে এখানে আরও একটা কমন ফ্যাক্টর হচ্ছে দুটো দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার নামও এক, এবং এখন যেটা দাঁড়িয়েছে যে বাংলা ভাষাটাকেই, যে ভাষার ওপর ভিত্তি করে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নিজের আইডেন্টিটি তৈরি করে, সেই ভাষাটাকেই তারা অস্বীকার করতে শুরু করছে। এবং আমরা এখানে শুধু গ্রেফতার দেখছি, আরও বেশ কিছু খবর গতকালই আমার কাছে এসে পৌঁছেছে, যেখানে ধরুন কিছু ছোট ছোট সিভিল সোসাইটি গ্রুপ যাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তারা এই হত্যালীলা ধ্বংস থামানোর জন্য ছোট ছোট ধরুন কোথাও কোনো পথনাটিকা আয়োজন করছেন কিংবা কোথাও একটা গান গাইছেন রাস্তায় চারজন মিলে, সেইখানে গিয়ে পর্যন্ত তাণ্ডবলীলা চালানো হচ্ছে। অতএব এখানে একটা স্পষ্ট ব্যাপার হচ্ছে, আপনি আইদার ধর্মীয় মৌলবাদ এবং কট্টরপন্থার পক্ষে আসুন অথবা আপনি ঘরে বসে থাকুন, এর বাইরে আপনার কোনো কণ্ঠ থাকবে না। এই জায়গাটায় যে ফ্রিডম অফ স্পিচের কথা, যেটা কনস্টিটিউশনে প্রত্যেক দেশের গণতন্ত্রেই বলা হয়েছে, সেইখানে এই মুহূর্তে বাংলাদেশে কোনো ফ্রিডম অফ স্পিচ নেই। এই মুহূর্তে আপনাকে যদি স্পিচ থাকতে হয় তাহলে সেই স্পিচটা হতে হবে রাষ্ট্রের কথা। সেই রাষ্ট্রের কথাটা কে? ইউনূসকে, মোহাম্মদ ইউনূসকে যারা চেয়ারে বসিয়েছে, সেই ধর্মীয় উগ্রপন্থার যারা প্রোপাগেট করছেন, সেই দল বা সেই কমিউনিটির মানুষদের কথা আপনি বলতে গেলে মৌলবাদের কথাই বলতে হবে। দেবশ্রীদির কাছে আসবো আমরা। কট্টর মৌলবাদের কথা হচ্ছে, আমরা এর আগেও ছবিটা দেখেছিলাম যখন অগাস্টে সরকারের পতন হয়েছিল, শেখ হাসিনা যখন সরকার পতন হলো একইভাবে তাণ্ডবলীলা চলেছিল। আর এখানে আমরা দেখছি বারবার একটা ভারতকে কাঠগড়ায় তোলার মরিয়া চেষ্টা। বাংলাদেশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে শেখ হাসিনা তিনি ভিডিও বার্তা দিয়েছিলেন, তারপরেই অশান্তি পরিস্থিতি তৈরি হয়েছে আর এর জন্য দায়ী ভারত। একটা কথা আছে না, আত্মঘাতী বাঙালি। এখন বাংলাদেশের অবস্থা হচ্ছে তাই, এদের তো বিচার বুদ্ধি করার ক্ষমতা কিছু নেই। এরা একদম এখন যারা ছাত্র সমাজ বলে নিজেদের পরিচয় দিচ্ছে একদম অশিক্ষিত। এদের কালকে যে উল্লাস নৃত্য আমি দেখেছি, আবার ভারতের গান চালিয়ে নাচছে অসভ্যের মতন। এরা কি দেশের প্রতিনিধিত্ব করবে ভবিষ্যতে? এবার বলা হয় ইউনিসের কথায় আসে, ইউনিস হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। যেমন লাদেনকে তৈরি করেছিল পৃথিবীর বৃহত্তম শক্তি, ইউনিসকে এখন তৈরি করা হয়েছে। নোবেল কমিটি কি করছে? যে এইভাবে হিন্দু সংগ্রাম করছে বাংলাদেশের বুকে, যেভাবে শুধু হিন্দু কেন, যারা শেখ হাসিনার দলের লোক মুক্তিযুদ্ধের ইতিহাসকে যারা মুছে দিচ্ছে, সেই ইউনিসের কাছ থেকে নোবেল কেড়ে নেওয়া হচ্ছে না কেন? ওটা ফ্র্যাঙ্কেনস্টাইন। এইভাবে বাংলাদেশকে শেষ করবে। বাংলাদেশকে শেষ করে আফগানিস্তানে যেমন ঢুকেছিল আমেরিকা, এবার বাংলাদেশে ঢুকে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ থেকে আরম্ভ করে সবকিছু ওরা শেষ করবে। পরে বাংলাদেশ একটা দ্বিতীয় আফগানিস্তান হতে চলেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর একটা শক্তির উত্থান, আমি আগেও বলেছি, ভারত। চারদিক থেকে ভারতকে ঘিরে ফেলে বা সানাসি আক্রমণের একটা চেষ্টা চলছে। এখন এই মুহূর্তে যদি প্রতিবাদ করতে হয়, এখন ইরানের মতন প্রতিবাদ করতে হবে। বাংলাদেশি বোনেদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা রাস্তায় নামো, তোমরা রাস্তায় নেমে তোমরা প্রতিবাদ করো। এরপরে কিন্তু তোমাদের ইরানের মতন অবস্থা হবে। এবার রাস্তায় নিয়ে গিয়ে না, এবার গুলি করে মারবে বাক স্বাধীনতার জন্য তোমাদের। এখন তো তালেবান সরকার করেই দিয়েছে যে রাস্তায় কোনো মহিলা কারোর সঙ্গে কথা বলতে পারবে না, তাহলেই তাকে বেত্রাঘাত করাবে, নয়তো খুন করে দেওয়া হবে। এই দেবশ্রীদির কথা সূত্র ধরে অরিত্রর কাছে আসবো। আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বলেছিলেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে। বাংলাদেশের জন্য তো বোধহয় এই কথাটাই প্রযোজ্য, কেননা শিল্পীরা, সাহিত্যিকরা বা সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দু সনাতনীরা যদি এককাট্টা না হয় তাহলে তো এই পরিস্থিতি বারবার হবে। এইভাবে প্রতিবাদ করলেই গ্রেফতার হবে, আটক হবে, অগ্নিসংযোগ, ধূলিসাৎ হবে, ধ্বংসলীলা দেখতে হবে। মানে জিহাদিদের মুক্তাঞ্চল তো আরো নতুন করে স্বাগত জানাতে হবে যদি আমরা এককাট্টা না হই। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের জন্য সমাধান খুব একটাই এবং সেটা খুব স্পষ্ট, যেটা আপনি বলছেন যে সকলকে এক হওয়ার কথা। তার কারণ এই মোহাম্মদ ইউনূস আর তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছে, পুলিশ রয়েছে, তারা কিন্তু বাংলাদেশের মোট যে সাধারণ মানুষ বা নাগরিক তাদের থেকে জনসংখ্যায় কম। ফলে সাধারণ মানুষ, যা রিপোর্ট বেরিয়েছে বিভিন্ন জায়গাতে, তারা কিন্তু কেউই এই হত্যালীলাকে সাপোর্ট করছেন না। তারা ভয়ে নিজেদের প্রাণ সংশয়ের জন্য তারা হয়তো বাইরে আসছেন না। কিন্তু মানুষ যদি এক হন এবং তারা যদি এই মোহাম্মদ ইউনূসের তাণ্ডব বন্ধ করতে চান, তাহলে প্রত্যেককে পথে নামতে হবে এবং তারা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবেন। বেশ, খুব ভালো একটা কথা বললো অরিত্র। শেষ পর্যন্ত একটাই বলার, যে এই তাণ্ডবের ছবি আমরা বাংলাদেশে দেখে অভ্যস্ত নয়। আমরা বাংলাদেশের বই পড়ে অভ্যস্ত, বাংলাদেশের গান শুনে অভ্যস্ত, বাংলা গান শুনে অভ্যস্ত এবং বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে আমরা অভ্যস্ত। হয়তো এই তাণ্ডব লীলার ছবি আমাদের, আপনাদের সবাইকে ব্যথিত এবং একই সঙ্গে আঘাত করছে। তবে
আজকের এই পর্যন্ত 4টা খবর। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 4টা খবরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।